হাই, অনেকদিন বাদে লাইভে আসলাম। আজকের বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যে আমাদের রাজ্যে প্রধান সমস্যা হলো, পশ্চিমবঙ্গের কথা বলছি, প্রধান সমস্যা হলো যে কর্মসংস্থান আনঅর্গানাইজ সেক্টর বলুন আর অর্গানাইজ সেক্টরে বলুন, দিনের পর দিন কিন্তু কর্মসংস্থান কমে যাচ্ছে। অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু রুটি রুজি করতে পারছে না। পরিষ্কার কথা যে যুবক যুবতীরা কর্মসংস্থানে প্রবেশ করতে পারছে না, সে অর্গানাইজ সেক্টর বলুন, আনঅর্গানাইজ সেক্টরে বলুন, বা আপনার যে কোনো ক্ষেত্রে, ইকোনমিক্সের যে কোনো ক্ষেত্রে তারা কোনো কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করতে পারছে না। এইটা কিন্তু প্রধান সমস্যা। এই সমস্যাকে আমরা বলতে পারি যে ডিমান্ড বেস প্রবলেম। এখানে সাপ্লাই নেই। অর্থাৎ আমরা জানি আধুনিক রাষ্ট্র তৈরি করতে গেলে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে সামঞ্জস্য করতে হয়। ডিম্যান্ডটা কি না, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াবার জন্য যে যে ডিম্যান্ডগুলো রয়েছে, বেসিক তিনটি ডিম্যান্ড আছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান। এছাড়া তার এন্টারটেনমেন্ট, আরও অনেক কিছু রয়েছে যেগুলো এই যে প্যারামিটারগুলো বা ইকোনমিক্সের যে যে ফিল্ডগুলো রয়েছে ওগুলো সম্পন্ন করতে পারলে দেশের অর্থনীতির চাকাটা দ্রুতভাবে এগিয়ে যাবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ইকোনমিক্স অ্যাক্টিভিটি সরকারের পক্ষে বাড়াতে হবে। আমাদের যে পশ্চিমবঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যে ইকোনমিক্স অ্যাক্টিভিটিটা মূলত শহরকেন্দ্রিক। এই শহরকেন্দ্রিক হওয়ার জন্য শহরে কর্মসংস্থানের যে একটা সাপ্লাই রয়েছে শহর কেন্দ্রিক, এখানে বেশ কিছু মানুষজন কর্মসংস্থানে যুক্ত হয়েছে, কিন্তু এই শহর অঞ্চলে আর এই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আর সেইভাবে কোনো ক্ষেত্র বা কোনো ইকোনমিক্স ফিল্ড নাই যেখানে ফার্দার এমপ্লয়মেন্ট তৈরি করা যায়। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে তাহলে কোথায় নিয়ে যেতে হবে? গ্রামে নিয়ে যেতে হবে, ভিলেজ সাইটে ডেভেলপমেন্ট করতে হবে। ভিলেজ সাইটে ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি তাহলে আবার নতুন করে কর্মসংস্থান, আবার নতুন করে যুবক বা যুবতীরা বা স্টার্ট আপ আবার তৈরি হবে। অর্থাৎ মোদ্দা কথা হলো, পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকারের উচিত হবে গ্রাম ভিত্তিক ইনভেস্টমেন্ট করা। আর ইনভেস্টমেন্টটা কোনো ব্যক্তি বিশেষ না, একটা গ্রুপে ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন বলি, পশ্চিমবঙ্গের যে সমস্যাটা হচ্ছে, মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি তিনি এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে সরকার ইনভেস্টমেন্ট করছে। এই ইনভেস্টমেন্টটা কিন্তু গ্রুপ ওয়াইজে করতে হবে। যেমন আপনি যদি সিঙ্গাপুরে দেখেন বা চায়নাতে দেখেন, তারা কিন্তু ব্যক্তিতে ইনভেস্টমেন্ট করে না, ইনভেস্টমেন্ট করে গ্রুপ বা কমিউনিটিতে ইনভেস্টমেন্ট করে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা 100 দিনের কাজ বলুন বা আপনার আবাস যোজনা বলুন, এটা হচ্ছে ব্যক্তির উপর ইনভেস্টমেন্ট করছে সরকার। এই যে ধরনটা কিন্তু চেঞ্জ করতে হবে। ধরনটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে দেখবেন ইকোনমিক অ্যাক্টিভিটি আরও বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছে বা এই আবাস যোজনা করছে, এই যোজনাগুলো এইগুলো ব্যক্তির উপর করে ফেলছে। ব্যক্তির উপর করে ফেললে কি হয়, সমস্যা তৈরি হয়। কারণ সেই ব্যক্তিটি যদি সারভাইভ না করতে পারে, বা সরকার এই যে সামাজিক সেক্টরে যে ইনভেস্টমেন্টগুলো করছে এইগুলো কিন্তু আর রিটার্ন পায় না। ধরুন এই লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দিচ্ছে, এই কতদিন দিতে থাকবে? যে মাকে দিচ্ছে তার সন্তানকেও দিতে হবে, তাহলে মমতা ব্যানার্জি তিনি কতদিন বেঁচে থাকবেন? তাহলে আমাদের এমন একটা পরিকল্পনা করতে হবে যেখানে এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিলে সাময়িক প্রয়োজন মেটাবার জন্য, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করতে থাকলে সরকার এই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু দিনের দিন সরকারের ভাণ্ডার ফুরিয়ে যাবে, সেই মহিলাটা কিন্তু পিছিয়ে থাকবে। কারণ ইকোনমিক্স বা ডেভেলপমেন্টের একটা কথা বলা হয় যে তাকে মাছ দিও না, তাকে ছিপ দাও, অর্থাৎ তাকে ট্রেনিং দাও, সে তার যত প্রয়োজন আছে
তত মাছ কিন্তু সে নিজে শিকার করে খেতে পারবে। অর্থাৎ তাকে মাছ না দিয়ে তাকে জাল দিয়ে দাও বা তাকে ছিপ দিয়ে দাও, সে তার সুবিধা মতো তার প্রয়োজন মতো সে মাছ ধরে খাবে। অর্থাৎ যে সরকার যে ইনভেস্টমেন্টটা করবে তার জন্য রিটার্নের ব্যাপারটা থাকে। এই যে দেখুন সিঙ্গাপুরের যে মডেল, সিঙ্গাপুরের মডেল কি না, সরকার কখনো ব্যক্তির ওপর ইনভেস্টমেন্ট করে না, সবসময় গ্রুপ বা কমিউনিটির ওপর ইনভেস্টমেন্ট করে। আজকে দেখুন যেটা বলি, সিঙ্গাপুর কিভাবে ঘুরে দাঁড়ালো আর ওয়েস্ট বেঙ্গল কেন ঘুরে দাঁড়াতে পারছে না, তার ভুল বশত কারণটা কি না, সিঙ্গাপুর সরকার তারা এই সিঙ্গাপুর দেশটি 1965 সালে স্বাধীনতা পেয়েছিল, হ্যাঁ, আর আমাদের দেশ 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা পেয়েছিল। সিঙ্গাপুরের যে প্রধানমন্ত্রী হয়েছিল লি কুয়ান সিং, তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। তিনি দেখলেন যে সিঙ্গাপুরে যে খ্রিস্টান ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ, বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষ এবং মাল এবং কিছু চাইনিজ সম্প্রদায়ের মানুষ রয়েছে, এদের মধ্যে খুব জাতিগত বা জাতিভেদ বা টেনশন লেগেই থাকতো। সাম্প্রদায়িক দাঙ্গা প্রতি ঘন্টা একজন করে মানুষ মারা যেত 1965 সালে। সেখানে লি কুয়ান সিং একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে তিনি কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারেনি বা তিনি কোনো চাকরি পাননি তার দেশে। কারণ তার দেশে চাকরি পেতে গেলে তখন অনেক টাকা ঘুষ দিতে হতো বা কোনো রাজনৈতিক নেতার হাত থাকতে হতো, তবে সরকারি চাকরি পাওয়া যেত। লি কুয়ান সিং যখন প্রধানমন্ত্রী হলো সিঙ্গাপুরে, তিনি দেখলেন যে আমার সিঙ্গাপুরে মুসলিম হয়ে আছে, খ্রিস্টান হয়ে আছে, বুদ্ধিস্ট হয়ে আছে, হ্যাঁ, আর আপনার চাইনিজ হয়ে আছে, কেউ সিঙ্গাপুরি নেই। আজ পশ্চিমবঙ্গের দিকে তাকান, কেউ মুসলিম হয়ে আছে, কেউ হিন্দু হয়ে আছে, কেউ ব্রাহ্মণ হয়ে আছে, কেউ আপনার শিখ হয়ে রয়েছে, হ্যাঁ, কেউ জৈন হয়ে রয়েছে, কেউ আমরা ভারতীয় হয়ে উঠতে পারিনি সেভাবে। তো লি কুয়ান সিং এটা প্রথম লক্ষ্য করলেন যে প্রথমে আমাদেরকে সিঙ্গাপুরি হতে হবে, যেন কেউ বুদ্ধিস্ট না হয়ে ওঠে, কেউ যেন চাইনিজ না হয়ে ওঠে, কেউ যেন মুসলিম না হয়ে ওঠে। অর্থাৎ তিনি বললেন সবাইকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে এসে রাষ্ট্রের প্রতি অবদান রাখতে হবে এবং রাষ্ট্র কিছু আপনাদেরকে দেবে আর রাষ্ট্রকে আপনাকে কিছু রিটার্ন করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক তৈরি করলেন অ্যাজ এ নাগরিক হিসাবে, কোনো ধর্ম হিসাবে নয়। সে প্রথম পরিকল্পনা কি করলেন না, সিঙ্গাপুরের বেশিরভাগই মানুষ তাদের ঘর বাড়ি ছিল না, তারা বনে জঙ্গলে থাকতো, রাস্তাঘাট সেইভাবে উন্নত ছিল না। তো তিনি প্রথম দেখলেন যে আমাদের সিঙ্গাপুরের মানুষরা ওখানে প্রায় সময় বৃষ্টি হয়, বেশিরভাগ এই বৃষ্টিজনিত কারণে মানুষের অর্থনৈতিক অ্যাক্টিভিটি তেমন ত্বরান্বিত হতে পারছিলেন না। তখন তিনি চিন্তা করলেন কি করা যায়। তো তিনি করলেন কি, প্রথম সাধারণ মানুষের জন্য গৃহ নির্মাণ পরিকল্পনা করলেন, যাদের ঘর নেই তাদেরকে গৃহ দেওয়া হবে। আজকের পশ্চিমবঙ্গে দেখুন বা আমাদের ভারত সরকার দেখুন কি বলেছিল যে যাদের গৃহ নেই তাদের গৃহ দেওয়া হবে। হ্যাঁ, বাস্তবে কি হলো, পঞ্চায়েত অফিস কি বললো যে আপনার জমি আছে তাহলে আপনি ঘর পাবেন, ইন্দিরা আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী যোজনা। আর প্রথম পরিকল্পনা কি করা হয়েছিল, যাদের গৃহ নেই, যাদের ঘর নেই তাদের ঘর দেওয়া হবে। আজকে কারা ঘর পেল, যাদের জমি আছে, আর যাদের জমি নেই তারা তো আরও বেশি গরিব, তাহলে তাদের তো ঘর দেওয়া হলো না। তাহলে ভারত সরকারের প্রথম পরিকল্পনা কি ছিল, গৃহহীনদের গৃহ দেওয়া। বাস্তবে কি হলো, যাদের জমি আছে তারাই ঘর পেল, আর যাদের জমি নেই তাদের ঘর কিন্তু কেউ দিল না, কারণ তার ঘর নেই, তাদের জমি নেই, ঘর করবে কোথায়। প্রথম শর্ত, ঘর পেতে গেলে, সরকারি ঘরের টাকা পেতে গেলে তার জমি থাকতে হবে। আজকের আমাদের বলুন, ভারতবর্ষের সব মানুষের কি জমি আছে ঘর করার? তাহলে প্রকৃত যারা গরিব, প্রকৃত যারা মেহনতি মানুষ, যারা সত্যিই পিছিয়ে পড়েছে, তারা তো আজও পিছিয়ে আছে, তাদের তো জমি নেই। আর সেখানে যাদের জমি আছে বা কোনো আমি দুর্নীতির প্রশ্নে যাচ্ছি না টোটালি, আজকে আমি ইকোনমিক্সটা বলার চেষ্টা করছি। তাহলে যাদের ঘর নেই তাদের ঘর দেওয়ার কথা ছিল। আজকের আজও মানুষ রাস্তায় শুয়ে থাকে, পথে ঘাটে প্লাস্টিক টাঙিয়ে থাকে। আমি দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি, ফলতাতে বহু এরিয়া আছে যেখানে মানুষ প্লাস্টিক টাঙিয়ে শুয়ে থাকে এবং একটা ঘরের উচ্চতা 2 থেকে 3 ফুট বা 2.5 ফুট। এই সমস্ত জায়গাতে আজও
আপনার তাদের জমি সংক্রান্ত ডিসপুট থাকতে পারে, বা প্লাস্টিকের ঘরে থাকছে। তাহলে ভারত সরকার আজকে 75 বছর হয়ে গেল, যাদের জমি নেই তাদের কিন্তু ঘর কেউ পেল না। অর্থাৎ প্রকৃত গরিব মানুষ, প্রকৃত দরিদ্র মানুষরা কিন্তু ঘর পেল না জমি না থাকার কারণে। তাহলে সিঙ্গাপুরের সরকার কি করেছিল না, যাদের জমি নেই, যাদের ঘর নেই, তাদেরকে বড় বড় হাইটেক বিল্ডিং বানিয়ে দিয়েছিল। যারা রাস্তার পাশে শুয়ে থাকতো, যারা গাছতলায় শুয়ে থাকতো, যারা প্লাস্টিক টাঙিয়ে থাকতো, যারা ওই ছোট্ট ঘর কুড়ে ঘরে থাকতো, তাদেরকে তুলে এনে সিঙ্গাপুরের সরকার লি কুয়ান সিং বড় বড় হাইটেক বিল্ডিংয়ে কিন্তু তাদেরকে দিয়ে দিল, প্রবেশ করালো। এবং শুধু কি করলো, বড় বড় হাইটেক বিল্ডিংয়ের পাশাপাশি বড় বড় হসপিটাল, বড় বড় কলেজ, বড় বড় হোটেল তৈরি করলেন। অর্থাৎ স্মার্ট ভিলেজ করলেন। স্মার্ট ভিলেজ মানে যেখানে গরিব মানুষরা, যাদের জমি নেই, সরকারি জমিতে বড় বড় আবাস বানানো হলো। বড় বড় আবাস বানিয়ে তাদেরকে বিনা পয়সায় ঘরে প্রবেশ করানো হলো, তাদের মালিকানা দেওয়া হলো। আর কি করা হলো, বড় বড় শপিং মল, বড় বড় রেস্টুরেন্ট করা হলো, সেইগুলো তাদের মালিকানা দেওয়া হলো। অর্থাৎ তিনি কি করলেন, একটা স্মার্ট ভিলেজ করলেন। স্মার্ট ভিলেজে দেখা গেল 400 মানুষ আছে, 400 মানুষের কোনো জমি নাই। সেই 400 মানুষকে নিয়ে একটা সমিতি বা একটা ট্রাস্ট বা একটা কোম্পানি করে দিলেন। আমি আপনাদের সুবিধার্থে বলছি যে ট্রাস্ট বা একটা সোসাইটি বা সমিতি, একটা কোম্পানি করে দিলেন গরিব মানুষদেরকে। 400 জনের কিন্তু ওই মালিক, ওই কোম্পানিটার মালিক 400 জন। আর সরকার কি করলো, ওই 400 জনকে টাকা ধার দিল। লি কুয়ান সিং বিদেশি ব্যাংক থেকে প্রচুর অর্থ ঋণ নিলেন। ঋণ নিয়ে এই 400 লোকের যে কোম্পানি, গরিব মানুষ, তাদেরকে ঋণ দিলেন। তাদেরকে বললেন আপনারা ঘর বানান, আপনারা শপিং মল বানান, আপনারা রেস্টুরেন্ট করুন, আপনারা হোটেল বানান, সমস্ত প্ল্যানিং দেওয়া হয়েছিল। আর এই 400 গ্রুপের মানুষকে সরকার ইনভেস্টমেন্ট করেছিল। সরকারও আস্তে 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 এই 400 মানুষের উপর ইনভেস্টমেন্ট করে। আজকের 1965 সালে যখন সরকার ইনভেস্টমেন্ট করেছিল ওদের উপর, আজকের ওই কোম্পানিগুলো সরকারকে লাভ দেয়। আজকের সরকারকে লাভ দেয়, বুঝতে পারছেন? সরকারকে রিটার্নে লাভ, প্রফিট দেয়। আজকের দিনে 1965 সালে সিঙ্গাপুরের ইনকাম ছিল, একজন মানুষ ইনকাম করতো 65,000 টাকা। আজকের 2024 সালে সিঙ্গাপুরের একজন মানুষ ইনকাম করে 65 লক্ষ টাকা। একজন আমেরিকানদের ইনকাম কত? আমেরিকানদের ইনকাম হচ্ছে বছরে 54 লক্ষ টাকা। আমেরিকাকে ক্রস করেছে, টপকে গেছে সিঙ্গাপুর। কারণ সিঙ্গাপুরের যে ইঞ্জিনিয়ার, যে প্রাইম মিনিস্টার লি কুয়ান সিং ছিলেন, তিনি বিনিয়োগ করেছিলেন মানুষের উপর, কমিউনিটির ওপর, সমষ্টিগতর উপর, কোনো ব্যক্তির ওপর করেনি। আজকের এই যে লি কুয়ান সিংয়ের যে স্বপ্ন ছিল স্মার্ট ভিলেজ, সেই স্মার্ট ভিলেজে সরকারের অংশীদারিত্ব রয়েছে। আর সেখান থেকে প্রচুর অর্থ লাভ হয়, তার লাভের একটা অংশ সরকারে যায়। অর্থাৎ সরকার বিনিয়োগ করেছিল একটা টাইম, এখন সরকার সেই সমস্ত কোম্পানি থেকে সরকার রিটার্ন নিচ্ছেন। কাদের উপর বিনিয়োগ করেছিল? যাদের কোনো জমি নেই, যাদের অর্থনৈতিক সম্বল কিছুই ছিল না, তাদের ওপর সরকার বিনিয়োগ করেছিল। আজকের সিঙ্গাপুর এই জায়গায় পৌঁছে গেছে। সেই জন্য বলছি, শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি, তাকে বলছি, আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আপনি কতদিন দেবেন? মাকে দিচ্ছেন, মায়ের যে সন্তান হবে তাকেও দিতে হবে আপনাকে। আপনি কেন ওই ডেভেলপমেন্টের প্রসেস ওটা না? ইন্ডিভিজুয়ালি আপনি কিছুই করতে পারবেন না, ওকে একটা গ্রুপে আনুন। যারা যত সমস্ত গরিব মানুষ আছে, বিশেষ করে স্মার্ট ভিলেজ, আমরা যদি আইএসএফ বলছি, আমরা 2026-এ যদি ক্ষমতা আসে, আমরা প্রথম তৈরি করব যাদের জমি নেই, জমি হারাদের, একেবারে যাদের জমি নেই, প্রতিটি পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত খালি জমি পড়ে আছে, সেই জমিগুলো অ্যাকোয়ার করে ওখানে স্মার্ট ভিলেজ বানাবো। স্মার্ট ভিলেজে কি হবে, এবং বেশি গুরুত্ব দেবো আমরা ট্যুরিস্ট এরিয়াতে, সুন্দরবন, পুরুলিয়া, বীরভূম, যেখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, সেই সমস্ত জায়গায় আগে প্রেফারেন্স দেব। যে ধরুন একটা কথা বলছি, ধরুন আমি ডায়মন্ড হারবারের কথা বলছি বা ফলতার কথা বলছি, ভালো করে বুঝুন। ফলতার একটা অঞ্চল আছে, একটা অঞ্চলে 20টা গ্রাম আছে, একটা অঞ্চলে 20টা গ্রাম আছে। 20টা গ্রামে দেখা যাবে যে
প্রতিটি গ্রামে 20 থেকে 22 জনের কোনো ঘর নেই, অর্থাৎ তারা ভাড়া বাড়িতে থাকে বা কারোর বাড়িতে থাকে বা একেবারে কুঁড়ে ঘরে থাকে বা আপনার ওই প্লাস্টিক ঘর এর মধ্যে থাকে, অর্থাৎ যাদের 20 জনের দেখবেন জমি সংক্রান্ত কারণে ঘর নাই। তাহলে আমার যদি 20টি গ্রাম হয় তাহলে একটা পঞ্চায়েতের আন্ডারে দেখা যাবে 400 লোকের কিন্তু ঘর নাই। ভালো করে বুঝুন, জমি না থাকার কারণে ঘর নাই। হ্যাঁ, যাদের জমি আছে তাদের আমি এই প্রজেক্টে আনতে চাইছি না। ফার্স্ট টাইমে আমরা আনতে চাইছি যাদের জমি নাই তাদেরকে নিয়ে আমরা স্মার্ট ভিলেজ করব। আমরা যদি আইএসএফ 2026-এ বাংলার মানুষ আমাদেরকে ক্ষমতায় আনে, ঈশ্বর যদি আমাদেরকে ক্ষমতা আসতে সাহায্য করে, তাহলে প্রথম আমরা করব যে সমস্ত মানুষের জমি সংক্রান্ত কারণে ঘরবাড়ি করে উঠতে পারেনি তাদেরকে নিয়ে আমরা স্মার্ট ভিলেজের আওতায় আনব। ধরা যাক ফলতার একটা অঞ্চল, সেই অঞ্চলে 20টি গ্রাম আছে। 20টি গ্রামে দেখা যাবে যে প্রতিটি গ্রামে 10 থেকে 15 থেকে বা 20 জনের কোনো ঘর নাই জমি সংক্রান্ত কারণে। তাহলে 20টি গ্রামে 400 লোকের আমরা একটা এই পঞ্চায়েতের আন্ডারে যে খাস জমি রয়েছে, সরকারি জমি, সেই জমিতে আমরা স্মার্ট ভিলেজ তৈরি করব। 400 লোকের 400টা ফ্ল্যাট বানাবো। 400টা ফ্ল্যাট বানাবার সাথে সাথে কি করা হবে, ওখানে শপিং মল করা হবে, ওখানে তৈরি করা হবে পেট্রোল পাম্প, ওখানে তৈরি করা হবে আধুনিক মানের রেস্টুরেন্ট, ওখানে করা হবে ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানেই করা হবে আপনার গ্রামে যে সমস্ত যে বড় বড় যানবাহন চলে ওখানে ওয়ার্কশপ তৈরি করা হবে। অর্থাৎ একটা স্বনির্ভর গ্রাম তৈরি করা হবে। ওই আশেপাশের সমস্ত গ্রামের মানুষ, ওই 20টা গ্রামের মানুষের তাদের প্রয়োজন এই যে স্মার্ট ভিলেজ থেকে তারা সার্ভিসটা নেবে। ধরো কারো ট্রাক্টর আছে, ট্রাক্টর সারাবার জন্য এই স্মার্ট ভিলেজে আসবে, একটা ওয়ার্কশপ থাকবে, সেই ওয়ার্কশপে ওইগুলো সারানো হবে। কারোর পেট্রোলের দরকার আছে, এই পেট্রোলের স্মার্ট ভিলেজের পেট্রোল পাম্প থেকে তারা নেবে। আর এই যে 400 মানুষকে নিয়ে আমরা যে স্মার্ট ভিলেজ তৈরি করব, এই 400 মানুষের হাতে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে দেবো আমরা। কোম্পানি রেজিস্ট্রেশন করে দিলে কি হবে, সরকার আমরা একটা টাইমে এই গরিব 400 গরিব মানুষের ওপর আমরা ইনভেস্টমেন্ট করতেই থাকবো। করার পর করতে দেখবেন একদিনে যখন এই শপিং মলগুলো, একদিনে যখন এই রেস্টুরেন্টগুলো, যখন এই পেট্রোল পাম্পগুলো বা এই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন এরা আবার ফের একটা লাভ্যাংশ সরকারকে রিটার্ন করবে। তাহলে এইটাকে বলা হয় সাস্টেনেবিলিটি, এইটাকে বলা হয় ভায়াবিলিটি, এইটাকে বলা হয় ফিজিবিলিটি। মমতা ব্যানার্জি যেটা করছে যে প্রতিটি মানুষকে 1000 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নাম করে, এটা কতদিন দেবেন, তিনি কতদিন বা বাঁচবে? আরও ধরে নেওয়া যাক মুখ্যমন্ত্রী, আমরা চাই তিনি বেশি দিন বেঁচে থাকুক, হ্যাঁ, তো তিনি 20 বছর বাঁচবে। তাহলে 20 বছর তাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে, রাজ্যের একটা ট্যাক্সের টাকা প্রতিনিয়ত ঢালতে হবে, যার থেকে কোনোদিন আমরা রিটার্ন পাবো না। সেই জন্য বলা হয় যে সত্যি যদি ডেভেলপমেন্ট করতে চাওয়া হয়, মমতা ব্যানার্জির অ্যাপ্রোচটা পাল্টাতে হবে। ইন্ডিভিজুয়ালি কোনো বিনিয়োগ করবে না সরকার, গ্রুপে ইনভেস্টমেন্ট করতে হবে। এই যে 400 লোককে নিয়ে আমি একটা কোম্পানি করে দিলাম এবং 400 লোকের উপর আমি ধরো ওয়ার্ল্ড ব্যাংক বা আরও যে সমস্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যারা অল্প সুদে টাকা দেয় তাদের সাথে আমরা মৌ স্বাক্ষর করে দেবো। সরকারের কাজ কি? মৌ স্বাক্ষর করে দেওয়া। এই 400 লোকের একটা কোম্পানি বানিয়ে দিয়ে এই যে বিশ্ব ব্যাংক বলো, ওয়ার্ল্ড ব্যাংক বলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলো, এদের সাথে একটা যোগসূত্র স্থাপন করে দেবে যে আপনারা এই 400 লোকের উপর ইনভেস্টমেন্ট করুন, এই 400 লোক শপিং মল বানাবে, এই 400 লোক রেস্টুরেন্ট বানাবে, এই 400 লোকের হাতে পেট্রোল পাম্প থাকবে। এ থেকে টোটাল যে রেভিনিউ হবে, সেই রেভিনিউ একটা টাইম পর্যন্ত তাদেরকে ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার ফলে কি হবে, যে তখন এই পেট্রোল পাম্প থেকে যে ইনকাম হবে, হসপিটাল থেকে, ইংলিশ মিডিয়াম থেকে যে ইনকাম হবে, ট্যুরিস্ট, বাইরের ট্যুরিস্টরা আসবে, এই ট্যুরিস্ট ডলার আসবে, এই ডলার আস্তে আস্তে একটা টাইম পর যখন এই 400 লোকের যে সংস্থা বা 400 লোকের সোসাইটি নিজের পায়ে দাঁড়াবে, তখন এরা আবার ফের সরকারকে রিটার্ন করবে। এরই না হচ্ছে ডেভেলপমেন্ট। এই মডেলটা হচ্ছে সিঙ্গাপুর, এই মডেলটা হচ্ছে চায়না। আজকে দেখবেন শহর অঞ্চলে কিছু লোক তারা কোম্পানি চালায়, আমরা চালাতে চাইছি। আইএসএফ যদি কোনোদিন ক্ষমতায় 2026-এ আসলে আমরা এই গরিব মানুষদেরকে নিয়ে কোম্পানি করে দেবো, আর এই কোম্পানিদের হাতেই আমরা বিনিয়োগ করাবো বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা সিঙ্গাপুর করেছিল। আজকের তাহলে আমাদের যে মডেল,
আমাদের যে মডেল উন্নয়নের যে ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গলে চলছে, এটা কিন্তু একটা দিন পর ঝাড় খাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জোগাড় করতে করতে একদিন দেখবেন শিক্ষা, স্বাস্থ্য সব কিছু ওনাকে বাদ দিতে হবে। কারণ এই তো মহিলার সংখ্যা দিনের পর দিন বাড়ছে, মাকে দিতে হচ্ছে, মেয়েকে দিতে হচ্ছে। এই মডেলটা কিন্তু সাস্টেনেবিলিটি হবে না, এই মডেলটাকে ফ্রেজাইল ইকোনমি ধ্বংস হয়ে যাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না। তাই শ্রদ্ধেয় মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, অনুগ্রহ করে যে সমস্ত দরিদ্র মানুষ রয়েছে যাদের ঘরবাড়ি নেই জমি সংক্রান্ত কারণে, তাদের নিয়ে আপনি সোসাইটি করে ওই সোসাইটির ওপর ইনভেস্টমেন্ট করুন এবং তাদের একটা ব্লু প্রিন্ট করে দিন। বিশ্ব ব্যাংক তাদেরকে ডেকে আনুন, তাদের উপর যাতে সরাসরি ইনভেস্টমেন্ট করবে এবং এটা উন্নয়নের ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন, এর ফলে কনসেশন পাবে। ওয়ার্ল্ড ব্যাংক বলুন, এশিয়ান ডেভেলপমেন্ট বলুন, আরও যারা বিশ্বের বড় বড় ইকোনমিক্স যেগুলো ব্যাংক রয়েছে, তারা অল্প সুদে দারিদ্র দূরীকরণের জন্য তারা ইনভেস্টমেন্ট করবে। আমাদের রাজ্য সরকারের উচিত হবে সেইগুলো নার্সিং করা, নার্চার করা। এই হচ্ছে ডেভেলপমেন্টের মডেল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আপনি যে ব্যক্তিগত যে ইনভেস্টমেন্ট করছেন, এই ইনভেস্টমেন্ট কোনোদিন রিটার্ন আসবে না, সরকার কোনোদিন এগিয়ে যাবে না, দেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাবে। সেজন্য উন্নয়নের প্রথম কথা বলা হয় যে তাকে মাছ দিও না, ওকে মাছ ধরা শিখিয়ে দাও, ওর হাতে ছিপ দাও, ওর হাতে জাল দাও, ও নিজের প্রয়োজনে ছিপ ফেলে ওর চাহিদা মিটিয়ে নিতে পারবে, ওর প্রয়োজনে ও জাল ফেলে নদীতে মাছ ধরে নিতে পারবে। ওকে মাছ দিও না সরাসরি, ওর কর্মসংস্থানের মধ্যে ইনক্লুড করো। এই হচ্ছে ডেভেলপমেন্ট মডেল। সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি 2026 সালে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসি, তাহলে আমরা যে সমস্ত দরিদ্র মানুষ যাদের জমি সংক্রান্ত কারণে ঘরবাড়ি করতে পারেনি, তাদেরকে নিয়ে আমরা কোম্পানি করে তাদেরকে বিশ্ব ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংকগুলোর সাথে কথা বলে সরাসরি তাদের যে ডেভেলপমেন্টের যে প্ল্যানিং থাকবে, সেই প্ল্যানিংয়ে ইনভেস্টমেন্ট করতে আমরা বলবো। সরকারের উচিত হবে সরাসরি মানুষের ইনভেস্টমেন্ট না করা, তাদের কর্মসংস্থানের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের একটা টাইম ইনভেস্টমেন্ট করার পর তারা নিজেরাই আবার সরকারকে লাভ রিটার্ন দেবে। এরই নাম হচ্ছে সিঙ্গাপুর ডেভেলপমেন্ট। আজকে মমতা ব্যানার্জি তিনি যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তিনি কতদিন দেবেন? এতে কি সত্যি মায়েদের উপকার হয়? আশা করি উপকার হয় না। আরে এটা 6,000 টাকা দিলে একটা উপকার হয়, কিন্তু 6,000 টাকা দেওয়া আমাদের রাজ্যের পক্ষে আমরা জানি সম্ভব নয়, অন্তত এই মুহূর্তে। তাহলে আমাদের ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজিটা পাল্টাতে হবে যে আমাদের সরকার দরিদ্র দূরীকরণের জন্য ব্যক্তিগত ইনভেস্টমেন্ট না করে গ্রুপগত, মানে অর্থাৎ কমিউনিটি বেস ইনভেস্টমেন্ট করতে হবে, সমষ্টিগত ইনভেস্টমেন্ট করতে হবে, সমষ্টিগত ইনভেস্টমেন্ট করতে হবে। এই দরিদ্র মানুষ যাদের জমি নেই, তাদেরকে ধরে এনে তাদেরকে কোম্পানি বানিয়ে দাও, কোম্পানি বানিয়ে দিয়ে বিশ্ব যে ব্যাংকগুলো রয়েছে সেইগুলোর কাছে দরখাস্ত করতে হবে, তাদেরকে বলতে হবে যে আপনারা দরিদ্র দূরীকরণের জন্য যে সমস্ত প্যাকেজ দেন তৃতীয় বিশ্বর দেশগুলোতে, সেগুলো আপনারা সরাসরি এতে বিনিয়োগ করুন, সরকারকে দিতে হবে না। এই হচ্ছে এশিয়ান আপনার সিঙ্গাপুরের মডেল। আর কি করতে হবে? পশ্চিমবঙ্গে প্রচুর জমি পড়ে রয়েছে ফলতাতে, ডায়মন্ড হারবারে যে স্পেশাল ইকোনমি জোন রয়েছে সেখানে প্রচুর জমি রয়েছে। সেখানে বিদেশি যে সমস্ত সংস্থা রয়েছে তাদেরকে বলতে হবে আমার রাজ্যে এসে বিনিয়োগ করুন, আপনারা কোনো ট্যাক্স লাগবে না। তবে শর্ত একটাই যে আমার দেশের যে শ্রমিক বা আমার দেশের যে কর্মী আপনার কোম্পানিতে কাজ করবে সে যেন মিনিমাম ওয়েজেসটা পায়। মিনিমাম ওয়েজেসটা কি না, একটা মানুষ সম্মানের সাথে বেঁচে থাকার জন্য যে তার অর্থের প্রয়োজন আজকের বাজারে, সেই টাকাটা যেন সে আফটার তার জব বা কর্মসংস্থানের মধ্যে দিয়ে সে যেন পায়। এটাকে বলে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। যেমন দিল্লিতে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু আছে, ওখানে একজন সরকারি কর্মচারী মিনিমাম বেতন 17,500 টাকা। আজকের আমরা যদি বলি মমতা ব্যানার্জি, শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি তিনি যদি বলেন যে বিশ্বের বড় বড় যারা ইনভেস্টমেন্ট করে বড় বড় সংস্থা, তাদেরকে যদি ফলতাতে আনা হয় যে আপনারা আর এখানে ইনভেস্টমেন্ট করুন, আমাদের কোনো ট্যাক্স লাগবে না, তবে শর্ত একটাই যে আমার দেশের বা আমার রাজ্যের যারা ম্যানেজার হবে, লেবার হবে, যারা সুপারভাইজার হবে বা যারা কর্মচারী হবে বা যারা ফিল্ডম্যান হবে, তাদের যেন এই মিনিমাম ওয়েজেসটা যেন দেওয়া হয়। তাহলে সিঙ্গাপুর এটাই। সিঙ্গাপুর কি বললো? সিঙ্গাপুর 1965 সালে লি কুয়ান সিং যখন ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী হলেন তখন বললেন যে আমার দেশে
আপনারা ইনভেস্টমেন্ট করুন, বড় বড় দেশের বড় বড় কোম্পানিদেরকে বললো কোনো ট্যাক্স লাগবে না, তবে আমার দেশের একজন নাগরিক আপনার কোম্পানিতে যদি কাজ করে মিনিমাম যেন ওয়েজেসটা সে পায়, এটাকে সিকিওর করতে হবে। উন্নয়নের শর্ত এটাই। আজকে আমার ট্যাক্স নিয়ে কি হবে? আমার দেশের জনগণ যদি কর্মসংস্থান পায়, ওখানে যদি একটা গেইনফুল ওয়ার্কের মধ্যে ঢুকতে পারে, ট্যাক্স নিয়ে আমার কী লাভ? আমার দেশে কর্মসংস্থান তৈরি হবে, আমার দেশের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে। আজকের সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে ওইভাবে বিনিয়োগ করতে হবে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এই যে সমস্ত সামাজিক প্রকল্প চালায়, এই প্রকল্প কিন্তু কোনোদিন রিটার্ন হবে না। কিন্তু মানুষ দারিদ্রতা আপনাকে অপরচুনিটি এনে দিতে পারে, শুধু আপনাকে চেঞ্জ করতে হবে, মানসিক চেঞ্জ করতে হবে। কিছু দরিদ্র মানুষ হয়তো কিছু করতে পারবে না, সরকার কিন্তু তাদের পাশে দাঁড়ালে তারা কিন্তু মিরাকেল দেখিয়ে দেবে। তারা কিন্তু কি বলবো, দরিদ্র মানুষদের সাথে নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করেছি, তাদের মধ্যে একটা স্ট্রাগল পাওয়ার থাকে, তারা জান লড়িয়ে দিতে পারে। সেই জন্য বলছি, কিছু দরিদ্র মানুষ একসঙ্গে কিছু করতে পারবে না, কিন্তু যদি সরকার তাদের পাশে থেকে সাহায্য করে, তাদের যদি কর্মসংস্থান তৈরি করার জন্য ব্লু প্রিন্ট করে দেয়, তাদেরকে ট্রেনিং দেয়, তারা কিন্তু রাতারাত্রি সামাজিক পরিবর্তন এনে দিতে পারে। সেই জন্য বলছি, যদি এই যে মমতা ব্যানার্জি ব্যক্তিগত ইনভেস্টমেন্ট না করে, সামাজিক পরিকল্পনাতে এত বিনিয়োগ না করে, তিনি যদি গোষ্ঠীগতভাবে বা কোনো সোসাইটি বা কোনো কোম্পানির মাধ্যমে ইনভেস্টমেন্ট করে এবং বিভিন্ন বিদেশি সংস্থা তাদেরকেও যদি ইনভেস্টমেন্টের ব্যবস্থা করে দিতে পারে, আজকের পশ্চিমবঙ্গের অবস্থার পরিবর্তন হবে। তখন কেউ সরকারি চাকরির আশায় বসে থাকবে না। সেই জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি, আপনি স্মার্ট ভিলেজ গড়ে তুলুন যে সমস্ত গ্রাম অঞ্চলে, কারণ গ্রামের 70% মানুষ আজকে তারা ভালো কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। স্মার্ট ভিলেজ করে দিন। আর এই স্মার্ট ভিলেজটা হবে বিশেষ করে ফরেস্ট এরিয়াগুলোতে, যেগুলো ট্যুরিস্ট স্পট, সেই সমস্ত জায়গাতে আগে অগ্রাধিকার দিতে হবে। ধরুন আপনার ফলতাতে বলুন, আপনার ডায়মন্ড হারবারে বলুন, আপনার সুন্দরবন বলুন, আপনার বাসন্তীতে বলুন, আমি দক্ষিণ 24 পরগনার কথা বলছি, ঠিক উত্তর 24 পরগনা, আবার দার্জিলিং, দিনাজপুর, যেখানে বিদেশিরা আসবে, যেখানে ডলার ঢুকবে, সেই সমস্ত জায়গাতে স্মার্ট ভিলেজ তৈরি করুন। স্মার্ট ভিলেজ তৈরি করতে খরচা বেশি হয় না। সেই জন্য স্মার্ট ভিলেজ করলে একটা টাইম এই গরিব মানুষগুলো, এই 400 লোকের যে কোম্পানি করে দেবেন বা সোসাইটি করে দেবেন, এই 10 বছর হোক 15 বছর বাদে এরা কিন্তু একটা টাকা কিন্তু সরকারকে রিটার্ন দেবে। এরই নাম হচ্ছে ডেভেলপমেন্ট, এরই নাম হচ্ছে সরকার মানুষের পাশে থাকা, এরই নামই হচ্ছে দেশ বিল্ডিং বা ন্যাশনাল বিল্ডিং, নেশন বিল্ডিং। এরই নাম যে দরিদ্র মানুষের, হত দরিদ্র মানুষের যাদের জমি নেই, তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে পাশে থেকে, তাদের মাধ্যমে ইনকাম করে সরকারের ইনকাম বাড়ানোর নামই হচ্ছে ডেভেলপমেন্ট। আজকে সিঙ্গাপুর ওই পথে হাঁটছে। আজকে সিঙ্গাপুরের একজন সাধারণ মানুষ 64 লক্ষ টাকা ইনকাম করতে পারে। আপনি ভাবতে পারেন, আমেরিকানরা 54 লক্ষ টাকা ইনকাম করে, সেই দেশটি আজকে আমেরিকানদেরকে টপকে গেছে। শুধু দৃষ্টিগত পরিবর্তন তারা করেছে, হতদরিদ্র মানুষদের ওপর বিনিয়োগ করেছিল সমষ্টিগতভাবে। ব্যক্তিগতভাবে ইনভেস্টমেন্ট করলে সেই রিটার্নটা আসে না। কতদিন চলবে? আজকে প্রায় 1975 বছর আমাদের দেশ স্বাধীনতা ক্রস করে গেল। আজকের প্রায় 70% মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ঠিকমতো এখনও আমরা জোগাড় করতে পারিনি। কারণ আমাদের যে ডেভেলপমেন্ট অ্যান্ড থিঙ্কিং, এইটা হচ্ছে একেবারে ওই বিলিয়ে দেওয়া, দান করা, এর মধ্যে আমরা সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। আমরা সত্যি প্রপার ডেভেলপমেন্টের সংজ্ঞা বাস্তবায়িত করতে পারিনি। আমরা ভেবেছি কিছু গরিব মানুষকে মাসে মাসে কিছু টাকা দিয়ে দেওয়া, কিছু দরিদ্রদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান দেওয়া, এর নাম ডেভেলপমেন্ট নয়। ডেভেলপমেন্ট মানে হচ্ছে দরিদ্র মানুষদের সংগঠিত করে, তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদের দ্বারা ইনকাম করিয়ে, তাদের পেট ভরিয়ে, তাদের দ্বারা খাদ্য, বস্ত্র, বাসস্থান তৈরি করে সরকারও কিছু ওখান থেকে নেবে রিটার্ন।